নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। এই রাজ্যের মানুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দু হাত ভরে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যের ক্ষমতায় নিয়ে এসছে। এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, কিন্তু তার সুফল তার সুফল তো অবশ্যই করে পাওয়া উচিত। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে না, এটা বোধহয় এই রাজ্যের কোনো মানুষই এক্সপেক্ট করতে পারেননি। কিন্তু ভালো কাজ তো শুভস্য শীঘ্রম হওয়া উচিত, আর ঠিক সেই কাজটাই কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার এবার করতে শুরু করে দিয়েছে। একাধিক পদক্ষেপ যা হতে চলেছে, তাতে একদিকে যেরকম এই রাজ্যের রাষ্ট্রবাদী মানুষদের মুখে হাসি ফুটবে, উল্টো দিকে গুন্ডা বদমাইশি করে যারা এতদিন রাজ্যটাকে উৎপাত করে রেখে দিয়েছিল না, তাদের শিরে সংক্রান্তি হতে চলেছে। পরপর কয়েকটা বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে, এবং সেটা যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হয়, এই রাজ্যটার ছবিটাই কিন্তু আমূল বদলে যাবে। যে সোনার পশ্চিমবঙ্গের স্বপ্ন আমরা দেখছি, সেই দিকে কিন্তু বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে। আপনারা জানেন যে এই সরকারের প্রথম অধিবেশন চলছে বিধানসভাতে, বাজেট অধিবেশন চলছে, এবং একটা স্বপ্নের বাজেট কিন্তু উপহার দেওয়া হয়েছে, যেখানে বিরোধীদের বলতি কার্যত বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষও কিন্তু অত্যন্ত খুশি রয়েছে। কিন্তু এই বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলছে, এবং আর আর এক দুদিন হয়েই সেই সেশনটা কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু সেই বাজেট অধিবেশনের শেষ দিন সোমবার, সেখানে কিন্তু মারাত্মক বেশ কিছু বিল আসতে চলেছে, যার মধ্যে প্রথম হচ্ছে ইউসিসি বিল, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। যে ইউনিফর্ম সিভিল কোড কিন্তু ইতিমধ্যেই ভারতবর্ষের 3টে রাজ্য, আসাম, উত্তরাখণ্ড এবং গোয়াতে ইমপ্লিমেন্ট হয়েছে, এবং চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে সেটা ইমপ্লিমেন্ট হতে চলেছে। কেন ইমপ্লিমেন্ট হতে চলেছে বলা হচ্ছে বিল আসার আগেই? তার কারণ হচ্ছে এখানে অ্যামেন্ডমেন্ট লাগবে, এবং অ্যামেন্ডমেন্ট হতে গেলে 2/3 মেজরিটি লাগবে, যেটা অক্লেশে বিজেপির পাশে আছে। সুতরাং যতই তর্ক বিতর্ক হোক, সেদিনকে আলাপ আলোচনা হোক, আলটিমেটলি কিন্তু এই বিলটা ইমপ্লিমেন্ট হয়ে যাবেই। এবার কয়েকটা প্রশ্ন উঠছে যে এই বিলটা আনতে এত তড়িঘড়ি কেন করা হচ্ছে। 2, এই বিল আনলে আলটিমেটলি লাভের লাভটা কী হবে? এবং 3, সবথেকে গুরুত্বপূর্ণ, কেন মুখ্যমন্ত্রী নিজে এই বিলটা নিয়ে এত সদর্থক পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, পরিষ্কারভাবে এই যে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি নিধি, এটাতে আলটিমেটলি যে লাভটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য যে ব্যক্তিগত আইনটা আছে না, সেই পরিসরটা সমান হয়ে যাবে। এতদিন ধরে একটা, আপনি ধরুন কোথাও কোনো খুন হয়েছে বা কোথাও কোনো ডাকাতি হয়েছে, তো এই সব ক্ষেত্রে যে মামলা হতো, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, সকলের জন্য সমান আইন ছিল। কিন্তু যেগুলো ব্যক্তিগত স্তরের ব্যাপার, ব্যক্তিগত আইন রয়েছে, বিবাহ আইন রয়েছে, বিবাহ বিচ্ছেদ রয়েছে, উত্তরাধিকার রয়েছে, দত্তক গ্রহণ হচ্ছে, এটা মুসলিম ল বোর্ড মুসলিমদের জন্য আইন ঠিক করতো, এবং বাকিদের জন্য ভারতীয় ন্যায় সংহিতা সেটা ঠিক করতো। এবার সেই জায়গাটায় ইউনিফর্মিটি আসতে চলেছে। কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে? ধরুন, মুসলিম সমাজে যেটা আছে, যদিও 3 তালাক ভারতে নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও তো বহু জায়গায় যে স্ত্রীর উপর রাগ হলো, তালাক 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 বলে দিল, আর সেখানে আর কোনো রকম কোনো ব্যাপার রইল না, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। এবং তারপর সেটা যদি রাগের মাথায় হয়ে থাকে, আবারও যদি সেই পুরুষকেই বিবাহ করতে হয়, তার মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেপ পেরিয়ে আসতে হয়, যেটা একটা মহিলার জন্য রীতিমতো মানহানিকর এবং মানে অশালীনতার চূড়ান্ত বলে অনেকে দাবি করে থাকেন। আবার উল্টো দিকে মুসলিম পরিবারে মহিলাদের জন্য কিন্তু সেইভাবে কোনো রকম কোনো ব্যাপার নেই। পুত্র সন্তান না থাকলে যে সমান অধিকার, আজকে পুত্র এবং কন্যার মধ্যে কোনো ডিফারেন্স নেই, এই জায়গাটাও যে রয়েছে, সেই সমস্ত জায়গা কিন্তু চলে যেতে চলেছে। যেটুকুনি শোনা যাচ্ছে যে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7টার সময়, যেটা বিএ কমিটি, যারা বিধানসভার সমস্ত কিছু কার্যনির্বাহী ঠিক করেন, তারা একটা বিশেষ বৈঠক করেন, এবং সেখানেই কিন্তু এই বিলটা ইমপ্লিমেন্ট করার কথা বা বিলটাকে আনার কথা ভাবনা চিন্তা করা হয়, এবং এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। উল্টো দিকে সেদিনকে দুপুরেই কিন্তু বেশ কিছু বৈঠক হয়েছিল, সেখানে অন্যান্য বিল নিয়ে কথা হয়েছিল, কিন্তু ইউসিসি নিয়ে কোনো রকম কোনো কথা হয়নি। এবার মুখ্যমন্ত্রী বিকেলের দিকে, সন্ধ্যের দিকে আসেন, জানেন তারাতলার ঘটনা নিয়ে সেখানে কিন্তু একটা বেশ টানাপোড়েনের জায়গা রয়েছে, মুখ্যমন্ত্রীকে সময় দিতে হচ্ছে নিজেকে। কিন্তু তিনি তার মাঝখানে যখন বিধানসভায় আসেন এবং নিজে এটা নিয়ে দায়িত্ব নেন, তারপরই সন্ধ্যে 7টার সময় সেটা কিন্তু বিশেষ একটা বৈঠক ডাকা হয়, এবং সেখানে ঠিক করা হয় যে সোমবার ইউসিসি আসছে, এবং এই ইউসিসি বিল নিয়ে আলোচনার জন্য 1 ঘন্টা সময় রাখা হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন, উল্টো দিকে বিরোধী দলনেতা যিনি রয়েছেন তিনিও কিন্তু বক্তব্য রাখবেন, অর্থাৎ বেশ জমজমাট এটা নিয়ে একটা ডিবেট হবে, কিন্তু আলটিমেটলি তারপর এই বিলটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে।
অর্থাৎ যেটা মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল যে একটাই দেশ থাকবে, সেই একটা দেশে একটাই নিশান, একটাই বিধান এবং একটাই সংবিধান থাকবে, সেটা ফাইনালি পশ্চিমবঙ্গেও কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে। আমরা তো এটাই দেখতে এসেছিলাম। উল্টে আমরা 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 কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে সীমাহীন তুষ্টিকরণ ভোট রাজনীতির জন্য না, সেই দিন এবার কিন্তু শেষ আসতে চলেছে। ফলে মুসলিম মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল রকমের পদক্ষেপ এক্ষেত্রে কিন্তু হতে চলেছে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন এখানে কিন্তু সত্যি হবে। এর পাশাপাশি আরও দুটো, মানে মোট 5টা বিল ইমপ্লিমেন্ট হবে, কিন্তু তার মধ্যে আরও দুটো যে বিল রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন বিল? একটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, এই বিলটা নতুন বিল আসতে চলেছে। এবং ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972, এই বিলটি পরিবর্তিত হতে চলেছে। কি এই দুটি বিল এবং এই দুটি বিল এলে কিভাবে সমস্ত কিছু আমূল বদলে যাবে? দেখুন, যেটা সোজা বাংলায় সোজা করে বোঝালে হচ্ছে যে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর ও ধ্বংসের ঘটনায় অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ আদায় করার যে জায়গাটা, সেটা সরকারের হাতে সরাসরি চলে আসবে। অর্থাৎ কী হবে? অর্থাৎ ধরুন কোনো মমতা ব্যানার্জির মতো মহিলা, তার মনে হলো গিয়ে বিধানসভায় ভাঙচুর করে এলো, তার নেতৃত্বে ভাঙচুর হয়ে গেল, না, সেই জিনিস আর হবে না। আবার ধরুন মমতা ব্যানার্জির মতো কোনো মহিলা, সে মানুষকে খেপিয়ে দিল, মুসলিম যাদের মধ্যে শিক্ষার আলোটা একটু কম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বর্ডারে ফেন্সিংটা করতে দেয়নি, ফলে সেখান দিয়ে প্রচুর পরিমাণে জেহাদি ঢুকিয়ে গেছে, সেই জেহাদিদের আন্দোলনের নামে খেপিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হলো। তারা বাস টাস পুড়িয়ে দিল, রেল লাইনের ট্র্যাক উপড়ে ফেলে দিল, রেল স্টেশন পুড়িয়ে দিল। এই সব জিনিস এবার বন্ধ হতে চলেছে। এগুলো যদি হয় তাহলে যেটা হবে যে যে ব্যক্তি বা যে ব্যক্তিরা এটার সঙ্গে যুক্ত রয়েছে তারা তো অ্যারেস্ট হবেই। অ্যারেস্ট হওয়ার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে, তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত হবে, সেই সম্পত্তি প্রয়োজনে নিলাম হবে এবং সেখান থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। এবার আপনাদের মাথায় একটা জিনিস আসতে পারে যে অলরেডি তো বিএনএস এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, পশ্চিমবঙ্গ সরকার যেটা মমতা আটকে রেখে দিয়েছিল, শুভেন্দুবাবু আসার পরই তো সেটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে আলাদা করে এই বিলটা আনার কি দরকার হচ্ছে? দেখুন, যেটা মূল জায়গা, যেটা প্রকৃতিগত একটা ফারাক রয়েছে, সেটা হচ্ছে যে এই যে সম্পত্তি যেটা বাজেয়াপ্ত হবে সেটা তো রয়েছেই, এর পাশাপাশি কোনো ব্যক্তি জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে যদি বিপজ্জনক বলে চিহ্নিত হয়, তাকে 1 বছর পর্যন্ত প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে, যেটা কিন্তু বিএনএসে ছিল না, যেটা এই বিলটাতে থাকবে। এবার আপনাদের মনে হবে যে ভাই, আমার তার মানে তো সরকারের বিরোধিতা করার আর কোনো জায়গা রইল না। কেউ যদি সরকারের বিরোধী হয় এবং সরকারের অস্বস্তি সেক্ষেত্রে যদি বেড়ে যায়, তাহলে তো সরকার পটাপট তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখে দেবে 1 বছর পর্যন্ত, সবার মুখ বন্ধ হয়ে যাবে। না, এতটাও সহজ নয়। এখানে মেন যেটা বলা হচ্ছে যে বিএনএসের 111 এবং 112 নম্বর ধারায় অভিযুক্ত হয়ে কারোর নামে যদি চার্জশিট জমা পড়ে, তবেই কিন্তু এই জিনিসটা হবে। এবং এখানে আরেকটা মজার জিনিস অ্যাড করা হচ্ছে, যেটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে যে এই যে ভাঙচুর, পুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া, এইগুলো তো রয়েছেই, এর পাশাপাশি যদি প্রাকৃতিক সম্পদের অবৈধ খনন হয় এবং বনজ সম্পদের লুট হয়, চোরা শিকারী যারা এবং অবৈধ খননের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও এটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে। এবার এইটা করার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো কমিটি তৈরি হচ্ছে। একটা এসপি বা তার হায়ার অথরিটিজের দেওয়া যে রিপোর্ট আছে, সেই রিপোর্টের ভিত্তিতে যদি কাউকে চিহ্নিত করা যায় যে যারা এলাকায় গণ্ডগোল করতে পারে, তাহলে তাকে অ্যারেস্ট করা যেতে পারে এবং তাকে অ্যারেস্ট করার জন্য যদি না পাওয়া যায় তার নামে, তখন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে এবং তাকে সেই জায়গা থেকে তুলে আনা হবে। এবং একটা অ্যাডভাইজারি বোর্ড থাকবে 3 সদস্যের, যেখানে মহামান্য হাইকোর্টের প্রাক্তন বা বর্তমান বিচারপতি থাকবেন। তারা পুরো জিনিসটা বিচার করে দেখবেন যে সত্যি এদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে কি না এবং এক্ষেত্রে এদেরকে অ্যারেস্ট করা যাবে কি না। এবং আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, যে মুহূর্তে এসপি বা ডিএমের অর্ডারে এদেরকে অ্যারেস্ট করা হবে, সেক্ষেত্রে কিন্তু ডিজিপি, রাজ্য পুলিশের যিনি ডিরেক্টর জেনারেল রয়েছেন, তাকে কিন্তু এটা পরিষ্কারভাবে তথ্য প্রমাণ সহ রিপোর্টটা দিতে হবে, কারণ এই নিয়ে পাল্টা মামলা হতে পারে এবং সেক্ষেত্রে ডিজিপি সেই মামলাটা লড়বেন। ফলে অশান্তি পাকাতে পারে এমন কোনো ব্যক্তি, তাকে যদি অ্যারেস্ট নাও করা হয়, তাকে কিন্তু এলাকা ছাড়া করে দেওয়া হতে পারে।
পারে। অর্থাৎ যে তোলামুলি সাম্রাজ্যটা এতদিন চলছিল সেই তোলামুলি সাম্রাজ্যটা কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। গুন্ডাগর্দির রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে শেষ হয়ে যাবে। যারা বলছিলেন যে যোগী রাজ কেন চলছে না, যোগীর মতো বুলডোজার কেন চলছে না, এবার সেই দিকেই কিন্তু শুভেন্দু সরকারও যাচ্ছে এবং সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে এই বিলগুলো পাশ হয়ে গেলে। এর পাশাপাশি যেটা আমি হেডলাইন দিয়েছি যে কালীঘাটের একদম শেষ সীমায় চলে এসছে, তাদের আতঙ্ক বাড়তে চলেছে, তার একটা বড় কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি কিন্তু একটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে পশ্চিমবঙ্গ সরকার গত 15 বছরে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সীমাহীন দুর্নীতি করেছেন না, সেই দুর্নীতির প্রত্যেকটার তদন্ত করে সেগুলো শ্বেতপত্র প্রকাশ করা হবে। কিভাবে এরা দুর্নীতিটা করেছে, কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্র পাঠিয়েছিল, সেটা জনগণের সেবায় না লাগিয়ে এরা নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছে, সেই জিনিসটা কিন্তু শ্বেতপত্র আকারে হোয়াইট পেপার কিন্তু পাবলিশ করা হবে। এবং তার পাশাপাশি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সবথেকে বড় বদমাইশির জায়গা ছিল, সেটাও কিন্তু এবার সামনে আনা হবে। সেটা হচ্ছে সিএজি রিপোর্ট। আপনারা জানেন যে এই যে সরকারি টাকাটা পাঠানো হয় সেটা প্রত্যেক বছর অডিট করাতে হয়, এবং সিএজি হচ্ছে একটা সর্বভারতীয় সংস্থা যারা রাজ্য বলুন কেন্দ্র বলুন সকলের অডিটটা করে। এবং যেটা নিয়ম হচ্ছে এই অডিট রিপোর্টটা কিন্তু পিএসসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি যে রয়েছে পিএসসি চেয়ারম্যানের কাছে সাবমিট করতে হয়। এই পিএসসি চেয়ারম্যান সেই জন্য বিরোধী দলনেতা বা তার মনোনীত কোনো ব্যক্তিকেই কিন্তু সেটা দেওয়া হয়। কেননা সরকার টাকা পরিকল্পনা করছে খরচ করার, এবং তারপর তারা খরচটা করছে, সেটা যে সঠিক পথে হয়েছে এটা যিনি বিরোধী দলনেতা রয়েছেন বা তার প্রতিনিধি রয়েছেন তিনি যদি সার্টিফাই করেন এর মধ্যে কোনো দুর্নীতি হয়নি, সত্যিই মানুষের উপকারে লেগেছে, সেখানেই তো সরকারের জিত হয়। কিন্তু মমতা সরকার এতখানি চিটিংবাজ ছিল, কোনো সময় এই পিএসসি চেয়ারম্যান বিরোধীদের কাউকে বসতে দেননি। ছদ্ম বিরোধী যারা হয়েছেন, কখনো সেটা মানস ভূঁইয়া, কখনো সেটা মুকুল রায়, কখনো সেটা কৃষ্ণ কল্যাণী, কখনো সেটা সুমন কাঞ্জিলান, মানে যারা বিধানসভার ভেতরে বিরোধী সেজে থাকছে কিন্তু বাইরে সব তৃণমূল নেতা হয়ে গেছে, সেই ফক্করগুলোকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছিল। এবং স্পিকারের চেয়ারে বসে একদম সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আর একটা বুড়ো ভাম বদমাইশ ছিল বিমান ব্যানার্জি, সে কিন্তু এটাকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে। কি না, এই দুর্নীতিগুলো তাহলে ধরা পড়ে যাবে যদি সত্যি সত্যি বিরোধীরা সেটাকে চেপে ধরে, সেই জায়গাটা করেছে। কিন্তু এবার যেটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সিএজি অডিট যে রিপোর্টটা আছে সেটা জনসম্মুখে আনা হবে। এবং আর একটা জিনিস এখান থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে, যেটা মমতা ব্যানার্জির জন্য রীতিমতো দুঃস্বপ্ন হতে চলেছে। সেটা হচ্ছে যে দুটো জিনিস এখানে দেখবে সরকার। একটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের ঋণের বোঝাটা, যেটা মমতা সরকার যখন এসেছিল 2011 সালে 2,08,000 কোটি টাকার কাছাকাছি দেনা ছিল, সেইটা 8,15,000 কোটি টাকা দেনা হয়ে গেছে। এই যে ঋণের বোঝাটা বেড়েছে, এই যে 6,00,000 কোটি টাকা ঋণ করেছে, এটা কতটা ভোট কেনার কাজে মমতা ব্যবহার করেছে আর কতটা অভিষেকের পকেটে নিজের পকেটে ঢুকিয়েছে, সেইটা কিন্তু এবার বার করা হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, বিভিন্ন রকম যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছে কিন্তু সেই প্রকল্পগুলোকে শেষ করা যায়নি। কেন? অর্থ বরাদ্দ হওয়ার পরও সেটা করা যায়নি, সেটাও কিন্তু খুঁজে দেখা যাবে। আর মমতার দুর্নীতির আর একটা আঁতুর ঘর, সেটা হচ্ছে জমি বন্টন এবং জলাজমি ব্যবস্থাপনা। এই জায়গাটা মারাত্মকভাবে ধরে নিয়েছে এই সরকার, সেইগুলোও কিন্তু রিপোর্টগুলো সামনে আসতে চলছে। অর্থাৎ আগামী 6 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর একদম মানে রাতের ঘুম উড়ে যায় যেটা বলে, সেটা কিন্তু কালীঘাট শিবিরের এবার হতে চলেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স হবে, কোথাও কিছু হবে না। এটা আমরা তৃণমূলের কাছেও শুনেছিলাম, কিন্তু তাদের দুর্নীতির জিরো টলারেন্স সেটা তো আমরা দেখে নিয়েছি। এবার আর একটা ঘটনা যেটা নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতি কার্যত উত্তাল চলছে, সেটা হচ্ছে তারাতলার ঘটনা। এবার সেই তারাতলার ঘটনায় যেটা ফিরহাদ হাকিম কলকাতার মেয়র থাকাকালীন সেখানে সই করেছিলেন, এবং সেটার সঙ্গে যে ফিরহাদ হাকিমের যথেষ্ট রকমের যোগ রয়েছে এটা কার্যত এস্টাবলিশ হয়ে গেছে। তার যে ওএসডি ছিল সেই কালীচরণ, তাকে তো অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এইবার যেটা প্রশ্নটা উঠছে, কি অ্যারেস্টটা কি এখানেই থেমে যাবে? অ্যারেস্টটা কি এরপর আর উঠবে না? কেননা ফিরহাদ হাকিম কিন্তু বুঝতে পারছে সে ফেঁসে গেছে, সে হাত ধুয়ে ফেলছে, বলছে আমি তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করিনি, সুতরাং ওই নকশার মধ্যে কি গণ্ডগোল আছে আমি জানি না। তাহলে ভাই তোমার যখন সেই জায়গাটার পড়াশোনা নেই, তুমি যা কিচ্ছু বোঝো না, তুমি যদি একটা ঢ্যাঁড়স মাল হও, তাহলে কেন ভাই তুমি লাফিয়ে চড়িয়ে মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছিলে, লাফিয়ে চড়িয়ে তুমি কেন এখানকার মেয়র সেজেছিলে? তখন কেন তুমি বলনি যে আমি তো ইঞ্জিনিয়ার নই, আমি কিছু না বুঝে সই করছি? সেটা লিখেছো কোথায়? আজকে ধরা পড়ে যাওয়ার পর এসব কথা বললে হবে? কিন্তু ফিরহাদের বিপদটা আরও যেটা বাড়িয়ে দিয়েছে তার নিজের দল।
মহুয়া মৈত্র থেকে কুণাল ঘোষ সকলে এবার ফিরহাদকে চেপে ধরেছে। কেননা মমতার টালির চালায় ঢিল মারা ফিরহাদ হাকিম এখন পাল্টি খেয়ে মেয়র পদ থেকে রেজিগনেশন দিয়ে এসে ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে। আর কুণাল ঘোষদের এই একটা বিষয়ে কিন্তু আমি পুরোপুরি সমর্থন করছি। কুণাল ঘোষরা বলছে যে ভাই যা খুশি করো, কিন্তু এরা ভালো তৃণমূল সাজার যদি চেষ্টা করে তাহলে কিন্তু এদেরকে ছাড় দিলে হবে না, আমরা সরকারকে চিপে ধরবো। এবং আমাদেরও মত সেটাই, ভালো তৃণমূল তোমার ভোটের অঙ্কে কী লাগবে ভাই আমরা সরকার জানি না, এরা যদি দুর্নীতিবাজ হয় এদেরকে বাঁচানোর চেষ্টা যেন না হয়। এবং কুণাল ঘোষ বা মহুয়া মৈত্ররা যখন এটা নিয়ে সওয়াল করছে, ফিরহাদের বিপদ কিন্তু ঘরে বাইরে বেরোচ্ছে। এখন আমাদেরও নজর থাকবে যে সত্যি সত্যি সরকার এটা নিয়ে কিছু করছে কিনা, কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা। কিন্তু সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেটা খুবই সদর্থক আমি বলবো। সেটা হচ্ছে যে এই যে তারাতলা কাণ্ড, এটা কিন্তু দেখিয়ে দিল যে তৃণমূল সরকারটা কতখানি চোর ছিল, ফেরেববাজ ছিল, বাটপার ছিল। মানুষের জীবন যাচ্ছে যাক, ওদের পকেট ভরলেই হবে। সুতরাং সেই জায়গা থেকে নিম্ন মানের সামগ্রী, যে ডিজাইন হওয়া উচিত, যেটা ইঞ্জিনিয়াররা প্রপারলি করলে এখানে অ্যাক্সিডেন্ট হবে, সেসবের কোনো কিছুর ধারতো না। ফলে শুভেন্দু অধিকারী সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা এবং সংলগ্ন যে এলাকা রয়েছে, অর্থাৎ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, ওদিকে উত্তর চব্বিশ পরগনা, কামারহাটি, ওদিকে নর্থ চব্বিশ পরগনার এদিকে সোনারপুর, বজবজ যেগুলো রয়েছে, পূজালি, সোজা কথায় ভাইপো যেখানটায় খেত আর কি, করে খাওয়ার যে জায়গাটা ছিল, সেখানে সমস্ত রকম যে নির্মাণ রয়েছে সেগুলোকে আপাতত স্টপ রাখা হয়েছে 31 জুলাই অবধি। এবং সেগুলোকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম করে নিয়ে সেই জায়গাগুলোকে ফ্যাক্ট চেক করা হবে যে সত্যিই এগুলো এক্সটেন্ডেবল কিনা, বা এগুলো টিকে থাকতে পারবে কিনা, মানুষের জীবন নিয়ে কোনো রকম ছেলে খেলা হয়েছে কিনা, সেগুলো হেলথ চেক করার পরই কিন্তু তারপর এগুলো অ্যাপ্রুভাল আসবে। সুতরাং সেই জায়গাটা যদি তৈরি হয়ে যায়, আবারও বলছি, মমতা এবং মমতার প্রশাসনকে কাজে লাগিয়ে যে দুর্নীতির আপ্রাণ চেষ্টা ছিল মানুষকে বিপদে ফেলে, সেই জায়গাটা কিন্তু রিভিল হবে। অর্থাৎ চারিদিক থেকে যে সেগমেন্টগুলো আস্তে আস্তে এই সরকার ডেভেলপ করার চেষ্টা করছে, প্রত্যেকটা জায়গাতে কালীঘাটের টেনশন বাড়ার জায়গা রয়েছে। কেননা এরা গত 15 বছর ধরে শুধুমাত্র লুটে পুটে বাংলাটাকে খেয়েছে, নিজেদের পকেট ভারী করেছে, মানুষের কথা এরা ভাবেনি। ফলে এরা অন্যায় নয়, এরা পাপ করেছে, বারবার বলেছি। আর সেই পাপের ঘরা যখন পূর্ণ হয়েছে, এবার সেগুলো তো আস্তে আস্তে রিভিল হবেই। তবে একটাই প্রশ্ন, যেটা আপনাদের মনেও রয়েছে, সেটা আমাদের মনেও রয়েছে, যে এই সব কিছুর মাথা যদি কেউ হয়, সেটা হচ্ছে মমতার অভিষেক। কেন এদের কোমরে দড়ি পরিয়ে এখনও জেলে টেনে নিয়ে যাওয়া হচ্ছে না? কেন এরা বাইরে বসে এখনও মাতব্বরি করার সুযোগ পাচ্ছে? সেটা কিন্তু এই সরকারের কাছ থেকে সকলেই জানতে চাইছে। এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব শ্রীঘরে নিয়ে এদের কাছ থেকে সমস্ত পাপের হিসেব নিয়ে তারপর বাকি ছোটোখাটো চুনোপুটি যারা রয়েছে তাদের সঙ্গে ডিল করার জায়গা রয়েছে। ডিল ইন দ্য সেন্স, তাদেরকে আইনি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু মূল মাথা যে দুজন, তারা কেন বাইরে থাকবে, এই প্রশ্ন কিন্তু সকলের মনেই উঠছে। এবং সরকার কিন্তু এটার জন্য একটা চাপ ফেস করতে পারে, যদি এরা দীর্ঘদিন এরকম বাইরে থেকে মাতব্বরিটা করতে পারে। কিন্তু ওভারঅল পুরো জিনিসটাকে, সিস্টেমটাকে কিন্তু শুভেন্দু অধিকারী ক্রমশ সাজিয়ে নিচ্ছেন। এবং সেখানে এই দুর্নীতিবাজ ফেরেববাজদের যে বাঁচার আর কোনো রকম কোনো জায়গা নেই, জেলে তাদের যেতেই হবে, সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন শুভেন্দু সরকারের এই যে একটা মানসিকতা হয়েছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জায়গা রয়েছে, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।